মহাকর্ষ চ্যাপ্টারের 4 নাম্বার ভিডিও পর্যন্ত আমরা আপলোড করে দিয়েছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পার্ট 5 মহাকর্ষ। মহাকর্ষ চ্যাপ্টারের থিওরি কিন্তু কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, সেমিস্টার 2 এর জন্য ক্লাসটা। আর গাণিতিক প্রশ্নাবলী করাইনি, এই ভিডিওতে আমরা গাণিতিক প্রশ্নাবলী করব। আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে আমি কিন্তু গাণিতিক প্রশ্নাবলী সেট তোমাদের জন্য নিয়ে আসবো, তাই চিন্তা করার কোনো দরকার নাই। যেরকম কোশ্চেন তোমাদের পরীক্ষায় হবে আমি কিন্তু সেরকম টাইপের কোশ্চেনই তোমাদের জন্য নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক। দেখো, দুটি বস্তুর প্রত্যেকটির ভর দ্বিগুণ হলে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে বস্তু দুটির পারস্পরিক মহাকর্ষ বলের কি পরিবর্তন হবে? বেশ, দুটো বস্তুর মধ্যে মহাকর্ষ বলের রাশিমালা কি? এফ ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কোয়ার। এটা আমরা পড়েছিলাম, তাই না? আচ্ছা, কোশ্চেনে বলা হয়েছে যে ভর দ্বিগুণ করা হয়েছে, তার মানে এখন নতুন যে বলটা কাজ করবে সেটা জিটা তো জি থাকবে। ভর দ্বিগুণ মানে 2m1 2m2 বাই দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, তাহলে 2r তার স্কোয়ার। তাহলে কত হবে? দেখো, জি m1 m2 বাই এইখানে একটা 2 আর 2 এ 4 আর নিচে একটা 4, তাহলে 4 4 কেটে দিলে আর একটা আর স্কোয়ার তো যেমন আছে থাকবে। তাহলে কত হলো? যে জি m1 m2 বাই আর স্কোয়ার। তার মানে মহাকর্ষ বলের মানের কোনো পরিবর্তন হবে না, যা ছিল তাই হবে। এই জি m1 m2 আর স্কোয়ার মানেই তো এফ। তাহলে কি পেয়ে গেলাম? যে এফ ড্যাশ ইজ ইকুয়ালস টু এফ। বুঝতে পেরেছো? আশা করি কোনো অসুবিধা নেই। তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাই। এম ভরের একটি বস্তুকে দুটি খণ্ডে ভাগ করা হলো। একটির ভর স্মল এম, খণ্ড দুটিকে একটি নির্দিষ্ট দূরত্বে রাখা হলো। এম বাই এম এর মান কি হলে খণ্ডদ্বয়ের মহাকর্ষীয় আকর্ষণ বল সর্বাধিক হবে? দারুণ কোশ্চেন, বিশাল ভাইটাল কোশ্চেনটা। ঠিক আছে, দেখো, বলছে একটা ভর ছিল, ঠিক আছে, এম ভরের একটা বস্তু ছিল, এম ভরের ভর ছিল, এম ভরের বলছি, সরি যাই হোক, একটা বস্তু ছিল এম ভরের। এই বস্তুটাকে তুমি ভাগ করে দিয়েছো, কেটে ভাগ করে দিয়েছো। ঠিক আছে, এইখানে একটা ভাগ, এইখানে একটা ভাগ রেখেছো। এই ভাগটা স্মল এম, তাহলে এই ভাগটা কত হবে? এম মাইনাস এম। এই এদের মাঝের দূরত্বকে তুমি নিয়েছো আর। তাহলে এদের মধ্যে আকর্ষণ বল কত কাজ করছে? এফ ইজ ইকুয়ালস টু জি ইন্টু এম মাইনাস এম বাই আর স্কোয়ার। আই থিঙ্ক ক্লিয়ার। জি এম ইন্টু এম মাইনাস এম বাই আর স্কোয়ার, কারণ জি m1 m2 বাই আর স্কোয়ার, ফর্মুলা তো তাই শিখেছিলে। বেশ, বলছে এই বলের মানটা সর্বাধিক হবে কখন, বা যখন সর্বাধিক হবে তখন এম বাই এম এর মান কত হবে? তার মানে বলতে চাইছে ভাই একে কত কত করে ভাগ করলে বলের মান সর্বাধিক হবে? অর্ধেক অর্ধেক, না তোমার 1/4 ভাগ আর 3/4 ভাগ, এরকম করে, না কি করে ভাগ করলে সর্বাধিক হবে? দেখা যাক, সেটা প্রুফ করে দেখাতে হবে। দেখো, তোমরা পড়েছিলে ফার্স্ট সেমিস্টারে যে যদি কোনো একটা পয়েন্টে একটা ফাংশনের মান সর্বাধিক হয় তাহলে সেই পয়েন্টে ওই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে। তাহলে যেখানে বল সর্বাধিক হবে বা যখন বল সর্বাধিক হবে তখন ডিএফ ডিএম 0 হবে। তাহলে ডিএম জি এম ইন্টু এম মাইনাস এম বাই আর স্কোয়ার ইকুয়াল টু 0। এই জি বাই আর স্কোয়ারকে বাইরে বের করে দিলে ডিএম এম এম মাইনাস এম স্কোয়ার ইকুয়াল টু 0। এই জি বাই আর স্কোয়ারটা তো ধ্রুবক, একে তুমি গোটাটাকে ডান দিকে পাঠিয়ে 0 করে দাও। 0 বাই সামথিং ইকুয়াল টু 0 হয়, তোমরা জানো। ঠিক আছে, এবার ডেরিভেটিভ চালাও। তাহলে ডেরিভেটিভ চালালে কি হবে? দেখো, ক্যাপিটাল এম পড়ে থাকলো কারণ স্মল এম এর ডেরিভেটিভ 1, ডিএম ডিএম কত হয়? 1 হয়। ক্যাপিটাল এম তো ধ্রুবক, কারণ মোট ভর তো ধ্রুবক, সেটা তো ওরা বলে দিয়েছে, মাইনাস 2m ইকুয়াল টু 0। তাহলে ফাইনালি কি হলো না m ইকুয়ালস টু 2m, বা m বাই m ইকুয়াল টু হাফ পেয়ে গেলাম। m বাই m ইকুয়ালস টু হাফ। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে যাই। দেখো,
এই প্রশ্নগুলো থেকে তোমরা একটা জিনিস বিচার করতে পারো যে আমি কিন্তু একটাও ক্যালকুলেটিভ নিইনি, ঠিক আছে? তার মানে তোমাদের পরীক্ষায় যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, তাই কোশ্চেন এমন আসবে একটু কনসেপচুয়াল, কিন্তু ক্যালকুলেটর লাগবে না তেমন। নেক্সট, একটি এম ভরের, এটা এম ভর হবে, হ্যাঁ, কৃত্রিম উপগ্রহ 2r ব্যাসার্ধের কক্ষপথে পৃথিবীর চারদিকে ঘুরছে। ওই উপগ্রহটিকে 4r ব্যাসার্ধের কক্ষপথে নিয়ে যেতে কি পরিমাণ কার্য করতে হবে? উপগ্রহটির স্থিতিশক্তির কি পরিবর্তন ঘটবে? খুব ভালো কোশ্চেনটা। দেখো তাহলে কি হবে, আমি ধরে নিচ্ছি পৃথিবীর ভর ক্যাপিটাল এম, ঠিক? তাহলে পৃথিবীকে কেন্দ্র করে 2r ব্যাসার্ধের কক্ষপথে, এটা 2r ব্যাসার্ধের কক্ষপথ, যে কৃত্রিম উপগ্রহটা ঘুরছে তার মোট শক্তি কত? তার স্থিতিশক্তি কত আগে দেখি। পোটেনশিয়াল এনার্জি মাইনাস জিএমএম বাই 2r। কেন 2r? কারণ 2r ব্যাসার্ধের কক্ষপথ, ঠিক আছে? যারা জানো না এটা কিভাবে এলো, তার আগের ভিডিও দেখে নাও। পরপর যে আমি 4টে পার্টে দিয়েছি ভিডিওটা, ওইখানেই তোমরা থিওরি ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে মোট শক্তি, আচ্ছা এটা তো স্থিতিশক্তি পেলে, মোট শক্তি কত? মোট শক্তিও কিন্তু আমরা পড়েছিলাম, ঠিক আছে, প্রুফও করেছি। মোট শক্তি মাইনাস জিএমএম বাই 2 ইন্টু 2r। স্থিতিশক্তির ফর্মুলাতে কি ছিল? স্থিতিশক্তির ফর্মুলাতে ছিল জিএমএম বাই আর, আর মোট শক্তিতে ছিল 2r। স্যার তাহলে আপনি এখানে 2r কেন নিলেন? কারণ এখানে তো বলাই আছে আর সমানই 2r। আশা করি এবার তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। এবার যখন তুমি 4r দূরত্বে নিয়ে চলে যাবে, তখন মোট শক্তি কত হবে? 4r দূরত্বে স্থিতিশক্তি কত? এটা কিন্তু 4r এর জন্য স্থিতিশক্তি হচ্ছে মাইনাস জিএমএম বাই 4r, আর মোট শক্তি ই সমান মাইনাস জিএমএম বাই 2 ইন্টু 2r, তার মানে হয়ে যাবে এটা 2 ইন্টু 4r, তার মানে হয়ে যাবে 8r। ডাইরেক্ট লিখে দিলাম, আর এখানটা তো আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি 4r। আশা করি ক্লিয়ার। এবার কৃতকার্য কত করতে হবে? আচ্ছা এই জায়গাটা আমি মুছে দিচ্ছি। দেখো কৃতকার্য সেটাই করতে হয় যতটা মোট শক্তির পরিবর্তন হয়, তাই না? তাই তো? তাহলে শক্তি কি হয়েছে, শক্তি কতটা বেড়েছে সেটা আমরা দেখবো, সেটাই কৃতকার্য। তুমি যে কৃতকার্যটা করেছো সেটা থেকে শক্তি বাড়বে, তাহলে শক্তি বৃদ্ধি সেটাই কৃতকার্য। তাহলে কৃতকার্য সমান কি হবে বলো? মাইনাস জিএমএম বাই 8r মাইনাস অফ মাইনাস জিএমএম বাই 4r মাইনাস জিএমএম বাই 8r প্লাস জিএমএম বাই 4r, ঠিক আছে? এখান থেকে তুমি জিএমএম বাই 4r কমন নাও, 1 মাইনাস হাফ, তাহলে হয়ে গেল জিএমএম বাই 8r। ক্লিয়ার? জিএমএম বাই 8r। তাহলে এইটা হলো কৃতকার্যের পরিমাণ। আর স্থিতিশক্তির পরিবর্তন কত? তুমি তো এই দেখো একটা স্থিতিশক্তি পেয়েছো, এই দেখো একটা স্থিতিশক্তি পেয়েছো, বিয়োগ করে দাও, তাহলে তুমি স্থিতিশক্তির পরিবর্তন পেয়ে যাবে। অন্তিম মাইনাস প্রাথমিক করো, তাহলে স্থিতিশক্তির যেটা পরিবর্তন জিএমএম বাই 4r মাইনাসে মাইনাসে প্লাস জিএমএম বাই 2r। এখান থেকে তুমি কমন নিতে পারো, জিএমএম বাই 2r কমন নিয়ে নাও, তাহলে 1 মাইনাস হাফ, তাহলে কি পেয়ে গেলে? হাফ হয়ে যাবে এটা। তাহলে হাফের 2 আর 2 4, তাহলে জিএমএম বাই 4r। ব্যাস, ভালো করে প্র্যাকটিস করে রাখো, কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠলে অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে? দেখা যাক। এটা মনে করো পৃথিবী, আমি ধরে নিলাম এইচ উচ্চতায় উঠলে অভিকর্ষজ ত্বরণের মান হবে অর্ধেক, ঠিক আছে? বেশ, আর পৃথিবীর ব্যাসার্ধ কত? ক্যাপিটাল আর। দেখো বলেছে অভিকর্ষজ ত্বরণের মান অর্ধেক হয়ে যাবে, তার মানে উচ্চতাটা কিন্তু কোনো কম সম উচ্চতা নয়, অনেক উচ্চতা।
তাহলে এখানে আমরা GH ইকুয়াল টু G ইন্টু 1 - 2H/R এই ফর্মুলা ব্যবহার করতে পারবো না, যেটা আমি প্রথম ভিডিওতে তোমাদের শিখিয়েছিলাম, সেটা কিন্তু এখানে হবে না। এইটা তখনই হবে যখন H মাচ লেস দেন R হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ইউজ করব স্যার? এই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে জেনারেল ফর্মুলা। তার মানে আমরা তো ফর্মুলা জানি যে স্মল জি এইচ ইকুয়াল টু GM/R²। এখানে আর না হয়ে হবে R+H², কারণ কেন্দ্র থেকে যে এই গোটাটা সেটা R+H। এক কাজ করো, GM/R² কমন নিয়ে নাও, তাহলে 1+H/R²। GM/R² মানে জি, 1+H/R²। এই জিটা হয়ে গিয়েছে অর্ধেক, জি কেটে দিলাম, তাহলে হাফ ইকুয়াল টু 1/1+H/R²। তাহলে হাফ মানে কি? হাফ মানে তো তুমি লিখতে পারো এটা √2²। তাহলে √2 ইকুয়াল টু 1+H/R, √2 ইকুয়াল টু R+H/R। তাহলে √2R - R ইকুয়াল টু H। তাহলে 1.414 - 1 ইন্টু R ইকুয়াল টু H। তার মানে H ইকুয়াল টু 0.414 ইন্টু 6400। বোঝা গেল? এবার এইটা তোমরা যদি ক্যালকুলেশন করো, দেখবে অ্যাপ্রক্স 2649 কিলোমিটার আসবে। এটা লিখে দেবে এখানে প্রায়, কারণ পয়েন্ট সামথিং আসবে। বলো ক্লিয়ার? এই ছোটখাটো দু একটা ক্যালকুলেশন থাকতে পারে, কিন্তু এর থেকে বেশি ক্যালকুলেশন থাকবে বলে মনে হয় না। নেক্সট, যদি দুটি গ্রহের ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2 হয় এবং তাদের ঘনত্ব D1 এবং D2 হয়, তাহলে প্রমাণ করো R1D1 = R2D2। ঠিক আছে, যে অভিকর্ষজ ত্বরণের যে অনুপাত, তার অনুপাতটা হবে R1D1 = R2D2। তার মানে দুটো আলাদা আলাদা গ্রহ দিয়েছে, এই একটা গ্রহ, এই একটা গ্রহ, ধরে নাও পৃথিবী আর মঙ্গল, এই তো। তাহলে G1/G2। আচ্ছা, G ইকুয়াল টু কি? G ইকুয়াল টু হয় GM/R², GM1/R1²। আর G2 মানে GM/R2²। তার মানে R2²/GM2। বুঝতে পেরেছো? একটু স্টেপ জাম্প করে দিলাম, কারণ জি এর জেনারেল ফর্মুলা GM/R²। যারা জানো না কিভাবে এলো, আগের ভিডিও দেখে নাও, প্লে লিস্ট বানানো আছে, পেয়ে যাবে। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিঙ্কও দিয়ে দিয়েছি, আর কমেন্ট বক্সে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করলেই তোমরা ক্লাস 11-এর গ্রুপে ঢুকে যাবে। হ্যাঁ, সেখানে আমি এই PDF গুলো তোমাদের প্রোভাইড করে দেবো, আর নতুন ক্লাস যখনই আসবে আমি ওই কিন্তু গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, জি কেটে গেল। এম মানে কি? এম তো ভর। তাহলে ভর মানে 4/3 πr³ আয়তন গণিত ঘনত্ব। 4/3 পাই তো কনস্ট্যান্ট, তাহলে এম ভ্যারি যাজ R³ D। তাহলে M1/M2 মানে কি? R1 M1 মানে হচ্ছে কি R1³ D1 R1² যেমন ছিল, R2² R2³ D2। কেটে দাও, একটা R1 পড়ে থাকলো, একটা R2 পড়ে থাকলো। তাহলে G1/G2 ইকুয়াল টু R1D1 R2D2। প্রমাণিত। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট, পৃথিবীর ওপর রাখা কোনো বস্তুর ওজন 63 নিউটন। বেশ, তাহলে ওজন মানে W ইকুয়াল টু mg ইকুয়াল টু 63 নিউটন। বেশ ভালো কথা। তাহলে m সমান কত? 63/g। বস্তুটিকে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় নিয়ে গেলে ওর ওপর অভিকর্ষজ বল কত হবে? তার মানে G ড্যাশ
কোথায় গিয়েছো? পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায়। ফর্মুলা আমরা একটু আগেই পড়লাম, জিএম বাই আর প্লাস এইচ তার স্কোয়ার। কি করতে পারি না, এখান থেকে আমি জিএম বাই আর স্কোয়ার কমন নিলে 1 প্লাস এইচ বাই আর তার স্কোয়ার, জি বাই 1 প্লাস এইচ বাই আর তার স্কোয়ার, জি বাই 1 প্লাস এইচটা বলে দিয়েছে আর বাই 2, অর্ধেক উচ্চতা, তাহলে আর বাই 2, আর নিচে একটা আর তো এমনি আছে, কেটে গেল। 1 প্লাস হাফ মানে 3/2, তার মানে 2/3, ওপরে উঠে গেল। নিচে তো চলে এলো তোমার 3/2, ওপরে উঠলে 2/3, 2/3 জি। তাহলে ওই গ্রহে, যে গ্রহের কথা বলছে, ওই গ্রহে বস্তুর ওজন কত? ডাব্লিউ ড্যাশ ইকুয়াল টু এম জি ড্যাশ ইকুয়াল টু, এম তো পেয়ে গেছি 63/g ইন্টু 2/3 ইন্টু জি। জি ড্যাশটাকে বসিয়ে দিলাম, জি জি কেটে গেল, 3 2 6, 3 1 3, 21 2 42 নিউটন। ঠিক আছে, কোথাও একটা ভুল হচ্ছে। আচ্ছা আচ্ছা, এইখানে আমি স্কোয়ারটাকে বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে, এটা স্কোয়ারটাকে আমি বাদ দিয়ে দিয়েছি, এটা হবে তাহলে 4/9। হ্যাঁ, ওই জন্য অ্যান্সারটা গড়বড় আসছে, বুঝলে, এক্সট্রিমলি সরি। তাহলে এমটা হবে 63/g ইন্টু 4/9 ইন্টু জি, 9 7 63। তাহলে এইবার দেখো ঠিক আছে, 28 নিউটন। ক্লিয়ার? নেক্সট বলছে চাঁদের ভর পৃথিবীর ভরের 1/80 চাঁদের ভরটাকে আমি স্মল এম ধরলাম, পৃথিবীর ভরটাকে ক্যাপিটাল এম ধরলাম, বেশ, এবং এর ব্যাস পৃথিবীর ব্যাসের 1/4, মানে ব্যাসটাকে আমি না হয় স্মল আর ধরলাম, তাহলে পৃথিবীর ব্যাস তাহলে r/4 হয়ে গেল। তাহলে চন্দ্র পৃষ্ঠে এবং পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের তুলনা করো। জি আর্থ, জি মুন বাই জি আর্থ নিলাম, প্রথমে চন্দ্র পৃষ্ঠ আছে যেহেতু, তাহলে জি মুন জিএম বাই আর স্কোয়ার, আর জি আর্থ তো নিচে বসবে কিন্তু ক্যাপিটাল আর স্কোয়ার, তাই না, বাই জিএম। আই থিঙ্ক ক্লিয়ার। এম এর জায়গায় আমি বসাবো m/80 ইন্টু 1/m, আর আর স্কোয়ার তো যেমন আছে ভাই থাকলো, স্মল আর এর জায়গায় বসাবো r/4, তার মানে আর স্কোয়ার, ওপরে বসাবো 16, কেটে গেল 16 5 80, তাহলে 1/5। বলো ক্লিয়ার? একদম ধীরে সুস্থে বোঝাচ্ছি, একটু ভালো করে বুঝলেই পারবে। পৃথিবীর ভর অপরিবর্তিত থেকে যদি ব্যাসার্ধ 1% হ্রাস পায়, তবে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত শতাংশ পরিবর্তন হবে? তার মানে বলতে চাইছে পৃথিবীর ভর যদি 1% কমে যায়, তাহলে অভিকর্ষজ ত্বরণের মান কত পার্সেন্ট পরিবর্তন হবে? বুঝতে পেরেছ? এই অঙ্কটাকে দুটো মেথডে করা যায়। আমি বলবো যে তোমরা ডেরিভেটিভ মেথডটাকেও কাজে লাগাবে, ঠিক আছে, কারণ নর্মাল মেথডে একটু ক্যালকুলেশন আসতে পারে। এবার যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া নেই, তাই ডেরিভেটিভ মেথডটাকেই কাজে লাগাবে। আমরা জানি জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। আই থিঙ্ক ক্লিয়ার। ডেরিভেটিভ চালাও, ডিজি বাই ডিআর ইকুয়াল টু মাইনাস জিএম 2/r³। ঠিক, কেন? যারা ডেরিভেটিভ জানো না তাদের জন্য বলছি, ডিডিআর 1/r² মানে r⁻², তাহলে -2 নিচে নেমে এলো, r⁻² -2 -1, nx n-1 ফর্মুলা বসালাম,
বলো ক্লিয়ার কিনা? এর মানেই তো -2/r³। ঠিক আছে তো? বেশ, তাহলে -2 gm/r² ইন্টু 1/r, -2 gm/r² মানে তো g, তাহলে -2g/r। ঠিক আছে, -2g/r। তাহলে এতদূর পর্যন্ত তো কোনো অসুবিধা নাই, ঠিক? বেশ, এবার এই লাইনের পরে আমি এটাকে একটু সাজাচ্ছি, দেখো। তাহলে ফাইনালি পেলে কত? dg/dr ইকুয়াল টু -2 ইন্টু g/r। আমি ডিজির নিচে জি নিয়ে আসছি, ইকুয়াল টু -2 dr এর কাছে আর নিয়ে আসছি, ঠিক? বেশ, বলেছে ব্যাসার্ধ যদি 1% কমানো হয়, তার মানে dr/r এটাই তো 1%, চেঞ্জ বাই অরিজিনাল সেটাই তো 1%। তাহলে অভিকর্তজ ত্বরণ কত পার্সেন্ট পরিবর্তন হবে? dg/g ইন্টু 100 ইকুয়াল টু করলেই পেয়ে যাব -2 ইন্টু 1%, অর্থাৎ 2%। ঠিক আছে, 2%। আচ্ছা, এই জায়গাটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, কেন প্লাস হবে সেটা একটু ভেঙে বলি। দেখো, মাইনাসটা তো ছিলই, 2ও ছিল, বলেছে কমেছে, কমলে সবসময় মাইনাস দিয়ে বসাতে হয়, তাহলে -1%, তাহলে হলো কত? 2%। তাহলে অভিকর্ষজ ত্বরণের মান 2% বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছ? অভিকর্ষজ ত্বরণের মান 2% বৃদ্ধি পাবে। একদম ধীরে সুস্থে বুঝিয়ে দিলাম ভেঙে ভেঙে, এভাবেই তোমরা সলভ করবে। নর্মাল মেথডে কি হবে? ক্যালকুলেটর লাগবে, ঠিক আছে, একটু ক্যালকুলেশন আছে, তাহলে এই মেথডেই করা বেস্ট। যদি বলতো যে ব্যাসার্ধ 1% বৃদ্ধি পাবে, তখন তুমি -1 না বসিয়ে +1 বসাতে, আর তখন কিন্তু উত্তরটা এখানে মাইনাস চলে আসতো। বুঝতে পেরেছ? তাহলে এখানটাও শিখিয়ে দিলাম কি করবে। নেক্সট, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যেগুলো আছে সেটা আমি নেক্সট ভিডিওতে সলভ করে দিই। আমি এই ভিডিওটা পর্যন্তই করলাম, কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও লেন্থ হয় 15 থেকে 20 মিনিট, হ্যাঁ, যার জন্য আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নেক্সট ভিডিওতে আমি কিন্তু নেক্সট পার্টটা নিয়ে আসছি। ওকে।